একটা পরমাণুর ভেতরে কি বিশাল এক শক্তি লুকিয়ে আছে, তাই না? এমন এক শক্তি যা একদিকে যেমন আলো জ্বালাতে পারে, তেমনি অন্যদিকে পুরো পৃথিবীটাকেই ধ্বংস করে দিতে পারে। তো চলুন এই রহস্যময় শক্তিটাকে আজ একটু কাছ থেকে চেনা যাক। আচ্ছা, একটা পারমাণবিক বোমা আর একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? ভাবুন তো, একই বিজ্ঞানের নীতি কিভাবে একদিকে জীবন বাঁচায় আবার অন্যদিকে কেড়ে নেয়। এই জটিল প্রশ্নের উত্তরটাই আমরা আজ খুঁজে বের করার চেষ্টা করব। তো আজ আমরা কি দেখব? প্রথমে পরমাণুর একদম গোড়ার কথা, তারপর দেখব এর ডমিনো এফেক্ট, জানব বোমা আর বিদ্যুৎ কেন্দ্রের পেছনের রহস্যটা কি, আর শেষে এর ভবিষ্যৎ নিয়েও কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। কিভাবে এই যুগান্তকারী আবিষ্কারটা হলো সেই ইতিহাসটা একটু দেখে নেওয়া যাক। স্ক্রিনে তাকালেই বোঝা যায় কি অবিশ্বাস্য দ্রুততায় এই প্রযুক্তিটা শুধু একটা ধারণা থেকে বাস্তবে রূপ পেয়েছিল। মানে ভেবে দেখুন একবার, 1933 সালে লিও জিলার্ডের মাথায় প্রথম আইডিয়াটা আসে। তার মাত্র 5 বছরের মাথায় 1938-এ বিজ্ঞানীরা নিউক্লিয়ার ফিশন আবিষ্কার করে ফেললেন। আর সেখান থেকে 1942, মানে আরও কয়েক বছরের মধ্যেই প্রথম কৃত্রিম চেন রিয়াকশনও সফল। আর 50-এর দশকে তো রীতিমতো বাণিজ্যিক পাওয়ার প্ল্যান্ট চালু হয়ে গেল। মানে কয়েক দশকের ব্যবধানে পুরো পৃথিবীটাকে বদলে দেওয়ার মতো একটা আবিষ্কার। আচ্ছা, ইতিহাস তো জানা হলো, এবার চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝি। এই যে আমরা চেন রিয়াকশন বলছি, এটা আসলে কি? ব্যাপারটা কি অনেকটা পরপর সাজিয়ে রাখা ডমিনোর মতো? খুব সহজ করে বললে, নিউক্লিয়ার ফিশন মানে হলো একটা বড় পরমাণুকে স্রেফ ভেঙে ফেলা। ধরুন ইউরেনিয়াম 235-এর মতো একটা ভারী পরমাণু, এটাকে ভাঙলেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ শক্তি। আর এই শক্তিটাই হলো আসল খেলা। তো এই ভাঙার প্রক্রিয়াটা ঠিক কিভাবে হয়, চলুন ধাপে ধাপে দেখা যাক। একটা উড়ন্ত নিউট্রন এসে একটা ইউরেনিয়াম 235 পরমাণুকে সজোরে ধাক্কা দেয়। 2, ধাক্কা খেয়ে ওই পরমাণুটা নিউট্রনটাকে গিলে ফেলে আর সাথে সাথেই ভীষণ অস্থির হয়ে পড়ে। 3, এই অস্থিরতার কারণেই পরমাণুটা মাঝখান থেকে দুভাগ হয়ে যায়। আর ঠিক তখনই বেরিয়ে আসে শক্তি, আর তার সাথে আরও 2-3টে নতুন নিউট্রন। আর 4 নম্বর ধাপে কি হয়? ওই নতুন নিউট্রনগুলো আবার ছুটে গিয়ে পাশের অন্য ইউরেনিয়াম পরমাণুদের ধাক্কা দেয়। ব্যাস, শুরু হয়ে গেল সেই ডমিনো এফেক্ট। 1 থেকে 2, 2 থেকে 4টে, চলতেই থাকে। তবে এই ডমিনো এফেক্টটা চালু করার জন্য একটা শর্ত আছে, আর সেটা হলো ক্রিটিক্যাল মাস। মানে এই রিয়াকশনটা চালিয়ে যাবার জন্য কমপক্ষে একটা নির্দিষ্ট পরিমাণ পারমাণবিক জ্বালানি একসাথে থাকতে হবে। এর চেয়ে কম হলে কি হবে? ওই যে নতুন নিউট্রনগুলো তৈরি হলো, সেগুলো অন্য পরমাণুকে ধাক্কা দেওয়ার আগেই হারিয়ে যাবে, আর পুরো প্রক্রিয়াটাই থেমে যাবে। কাজে এই ন্যূনতম পরিমাণটা কিন্তু খুবই জরুরি। তাহলে এই ন্যূনতম পরিমাণ বা ক্রিটিক্যাল মাসটা ঠিক কত? একটা ইউরেনিয়াম 235-এর গোলার জন্য এটা প্রায় 104 পাউন্ড, মানে ধরুন 47 কেজির মতো। তার মানে অন্তত 47 কেজি ইউরেনিয়াম 235 এক জায়গায় জড়ো করতে পারলেই কেবল এই রিয়াকশনটা নিজে নিজে চলতে থাকবে। এর চেয়ে কম হলে কিচ্ছু হবে না। ওকে, বিজ্ঞানটা তো বোঝা গেল। এবার চলুন আমাদের সেই আসল প্রশ্নে ফেরা যাক। বোমা আর বিদ্যুৎ কেন্দ্র দুটোতেই তো একই চেন রিয়াকশন হচ্ছে, তাহলে একটা এত ধ্বংসাত্মক আর অন্যটা এত উপকারী কেন? আসল রহস্যটা লুকিয়ে আছে একটাই শব্দে: নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণের খেলাটা বোঝার জন্য আমাদের কে নামের একটা ফ্যাক্টরকে চিনতে হবে। এর পুরো নাম নিউট্রন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। এই কে এর মানটাই ঠিক করে দেয় যে রিয়াকশনটা কি দানব হয়ে উঠবে, নাকি পোষা বিড়ালের মতো শান্ত থাকবে। ব্যাপারটা একদম সহজ। যখন কে এর মান 1-এর চেয়ে বেশি হয়ে যায়, তখন কি হয়? প্রতি মুহূর্তে নিউট্রনের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে, আর তার ফলেই ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ। এটাই হলো পারমাণবিক বোমার কৌশল। আর অন্যদিকে পাওয়ার প্ল্যান্টে কি করা হয়? সেখানে কে এর মানটাকে একদম কাটায় কাটায় 1-এ ধরে রাখা হয়। ফলে ফিশনের হার বাড়েও না, কমেও না, একটা স্থির গতিতে শক্তি তৈরি হতে থাকে, যা দিয়ে আমরা বিদ্যুৎ পাই। কিন্তু প্রশ্ন হলো, এই কে এর মানটাকে ঠিক 1-এ আটকে রাখা হয় কিভাবে? এখানেই আসে হিরোর এন্ট্রি, কন্ট্রোল রড। এগুলো আসলে বোরন বা ক্যাডমিয়ামের মতো পদার্থ দিয়ে তৈরি কিছু রড, যা নিউট্রন শুষে নিতে ওস্তাদ, অনেকটা স্পঞ্জের মতো। যখনই রিয়াকশন একটু বাড়তে যায়, তখনই এই রডগুলোকে চুল্লির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। ওগুলো বাড়তি নিউট্রনগুলো শুষে নেয়, আর রিয়াকশন আবার নিয়ন্ত্রণে চলে আসে। পুরো পাওয়ার প্ল্যান্টের সেফটি কিন্তু এই কন্ট্রোল রডগুলোর হাতেই। তো বিজ্ঞান আর প্রযুক্তি তো বুঝলাম, কিন্তু বাস্তব পৃথিবীতে প্রভাবটা কি? পারমাণবিক শক্তি, এটা কি আমাদের জন্য একটা আশীর্বাদ নাকি এক ভয়ানক অভিশাপ? চলুন
কোনো পক্ষ না নিয়ে এর ভালো মন্দ দুটো দিকই একটু খতিয়ে দেখা যাক। এর পক্ষে প্রথম এবং সবচেয়ে বড় যুক্তিটা দেখুন এই চার্টে, কার্বন নিঃসরণ। কয়লার তুলনায় তো বটেই, এমনকি সোলারের চেয়েও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কার্বন ফুটপ্রিন্ট কম। এটা কিন্তু নবায়নযোগ্য শক্তি, যেমন বায়ু শক্তির প্রায় সমান। জলবায়ু পরিবর্তনের এই সময়ে এটা তো বিশাল একটা ব্যাপার, তাই না? আর একটা দারুণ দিক হলো এর জন্য খুব কম জায়গা লাগে। মানে 1 গিগাওয়াট বিদ্যুৎ বানাতে একটা উইন্ড ফার্মের যে পরিমাণ জায়গা লাগে তার 360 ভাগের 1 ভাগ জায়গাতেই একটা নিউক্লিয়ার প্ল্যান্ট বানানো যায়। সোলারের ক্ষেত্রেও প্রায় 75 গুণ কম জায়গা লাগে, মানে অল্প জায়গায় অনেক বেশি শক্তি। আর নির্ভরযোগ্যতার কথা যদি বলি তাহলে তো কোনো তুলনাই চলে না। 2021 সালে আমেরিকার নিউক্লিয়ার প্ল্যান্টগুলো 92%-এরও বেশি সময় ধরে তাদের সর্বোচ্চ ক্ষমতায় চলেছে। মানে দিন হোক বা রাত, ঝড় হোক বা বৃষ্টি, রোদ থাকুক বা না থাকুক, এরা প্রায় সারা বছরই বিদ্যুৎ দিয়ে যেতে পারে। সোলার বা উইন্ডের মতো প্রকৃতির খামখেয়ালিপনার উপর নির্ভর করতে হয় না। তাহলে বুঝতেই পারছেন, একদিকে যেমন অসাধারণ সব সুবিধা আছে, যেমন কম কার্বন, কম জায়গা আর দারুণ নির্ভরযোগ্যতা, তেমনি অন্যদিকে মুদ্রার অপর পিঠও আছে। আর সেই পিঠে আছে বিশাল প্রাথমিক খরচ, হাজার হাজার বছর ধরে বিপজ্জনক তেজস্ক্রিয় বর্জ্য সামলানোর চিন্তা আর দুর্ঘটনার ভয়। এটাই হলো নিউক্লিয়ার উভয় সংকট। তো এত সব ভালো মন্দ দিক বিচার করে আমরা শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়ালাম? আমাদের পারমাণবিক ভবিষ্যৎ নিয়ে যে সিদ্ধান্তটা নিতে হবে সেটা কিন্তু খুব একটা সহজ নয়। তবে একটা ব্যাপার পরিষ্কার, এত বিতর্ক সত্ত্বেও বিশ্ব কিন্তু নিউক্লিয়ার শক্তি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না। দেখুন 2023 সালের COP28 সম্মেলনে 22টা দেশ একসাথে 2050 সালের মধ্যে তাদের পারমাণবিক শক্তি উৎপাদন 3 গুণ করার শপথ নিয়েছে। কেন? কারণ কার্বন নিঃসরণ কমানোর জন্য এটাকে তারা একটা জরুরি অস্ত্র হিসাবে দেখছে। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, এই যে বিশ্বজুড়ে কার্বন কমানোর জন্য একটা দৌড় শুরু হয়েছে, সেই দৌড়ে জেতার জন্য পারমাণবিক শক্তি কি আমাদের জন্য একটা অপরিহার্য সমাধান, নাকি এটা এমন একটা ঝুঁকি যা কোনোভাবেই নেওয়া উচিত নয়? একদিকে জলবায়ু পরিবর্তনের খাড়া আর অন্যদিকে পারমাণবিক বর্জ্য আর দুর্ঘটনার ভয়। এই দুয়ের মধ্যে সঠিক পথটা খুঁজে বের করাই হয়তো আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর এর উত্তরের ওপরেই নির্ভর করছে আমাদের সবার ভবিষ্যৎ।